Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটসের আরও একটি নতুন এপিসোডে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ঢাকা এফএমের নিয়মিত অনুষ্ঠান। আমরা আসলে ঠিক নিয়মিত বলতে গেলে এখন একটু দ্বিধাগ্রস্ত থাকি, কারণ আপনারা জানেন যে করোনাকালীন সময়ে লম্বা একটা সময় ধরে এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার চলেছে এবং সেখান থেকে নিয়মিত হওয়াটাও খুব কঠিন। তবে আমরা চেষ্টা করছি আবারও সেই নতুন নতুন পর্বে ফিরে যেতে। তো আমি RJ কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস এবং জীবন গল্প এই দুটো অনুষ্ঠানের ভিডিও ফরম্যাট, যেগুলো আমরা ভিডিও করতে পারি, সেগুলো প্রচার করা হয় আমাদের ঢাকা এফএমের নতুন আরেকটি ইউটিউব চ্যানেল আছে। সেখানে আমি ইউটিউব চ্যানেলটির ঠিকানাটা আপনাদের বলছি, www.youtube.com/ilovedhakafm। ওখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকতে পারেন। ওখানে আপনারা এই অনুষ্ঠানগুলোর ভিডিও ফরম্যাটও পেয়ে যাবেন। তো আজকে সিক্রেটসে কে আমার সঙ্গে রয়েছে, শুরুতেই আমি একটু আপনাদের সঙ্গে পরিচিত করতে চাই। নামটা একটু বলতে হবে প্রথমেই। আমার নাম শ্রাবণ। বয়স কত? বয়স 21 বছর। 21 বছর। আপনি যে ঘটনা নিয়ে আজকে সিক্রেটসে আসছেন, এটা একটা অন্যতম শিক্ষণীয় গল্প আমি মনে করি। তো সেই জায়গা থেকে আমি শুরু করতে চাই একেবারে ছোটোবেলা থেকে। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখতে চাই যে আপনি কি পরিবেশে বড় হয়েছেন। জি। আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি সোনারগাঁয়ে। আমার আব্বু আম্মু ওখানে থাকতো। আমার আব্বু উত্তরা ব্যাংকে জব করতো। কিসে জব করতো? উত্তরা ব্যাংকে। হ্যাঁ। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমাদের 3 ভাই 1 বোন। আপনি বড় সবার? জি। ওকে। তো ওখান থেকে প্রায় আমার যখন 10 বছর বয়স, ওখান থেকে আমার গ্রামের বাড়িতে চলে যায়। আচ্ছা। তো গ্রামের বাড়িতে থাকা হয় আব্বু ঢাকাতেই। তো আমি ক্লাস 7-এ যখন উঠি, তখন 7-এ পরীক্ষা দিয়ে ক্লাস 8-এ ভর্তি হয়েছি। আচ্ছা। 8-এ ভর্তি হওয়ার পর আমার গ্রামে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। তো সম্পর্ক থাকাকালীন যে কোনো কিছু একটা মেয়ের সাথে ব্রেকআপ হয়ে গেছে। মানে যে কোনোভাবে হোক ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা। তো আমি খুব কনফিউজ ছিলাম না তখন যে মেয়েটাকে আমাকে ভালোবাসে কিনা। এত কিছু, তখন বয়স অল্প, তত কিছু বুঝি না, আর সব কিছু বুঝিয়ে কথা বলতে পারি না। তো এটা বাসায় জানা ফেলছে, আম্মু জানা ফেলছে। আম্মু জানার পর তো মেয়েকে আম্মু একদিন দেখছে। দেখার পর তো আম্মু বলতেছে যে মেয়েটা তো ভালোই, দেখতে তো খুব ভালো, তো ছেলের বউ করে নিয়ে আসবো। তো এগুলাই অনেক হয়েছে। হওয়ার পর বাড়িতে সবাই জানা ফেলছে। জানা ফেলার পর ওই মেয়ের সাথে আমি ব্রেকআপ করে দিছি। ব্রেকআপ করার পর 8-এ পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পর আম্মুর সাথে একদিন ঝগড়া হয়েছে আমার। ঝগড়ার পর
আমি আম্মুকে না বইলা ঢাকা চলে আসছি হুম। 2012 লাস্টে আর কি। আচ্ছা। তো ঢাকা চলে আসার পর আমার এক ভাইয়ের কাছে আসছি, তো ওনাকে বলছি যে আমি তো বাড়ি থেকে রাগ করে চলে আসছি, হুম। তো আমার তো একটা চাকরি করতে হবে, কারণ এখন তো আমি বাড়িতে যেতে পারবো না। তো আচ্ছা ঠিক আছে। তো উনি তখন ইউনিসেফে জব করতো, ইউনিসেফে ক্যান্টিনে জব করতো আর কি, শিফট ছিল। হুম। তো ওনার আন্ডারে আমার একটা চাকরি দিছে, চাকরি দেওয়ার পর ওনার সাথে করতেছি। তো তার কিছুদিন পর আমার বাসাটা ছিল আপনার হাতিরপুলে। হুম। হাতিরপুলে বাসা ছিল, তো এখানে একটা মেয়েকে খুব ভালো লাগছে আর কি। হুম। তো মেয়েটার নাম ছিল মিম, ওদের বাড়ি হচ্ছে সোনারগাঁয়ে, এখানে থাকে। ফার্স্ট টাইম মেয়েটা আমাকে প্রপোজ করছে। হুম। প্রপোজ করার পর আমি রাজি হই না, কারণ এগুলো আমার আর ভালো লাগে না যে আমি রিলেশনে জড়াবো, এগুলোতে যাবো, এগুলো আমার আর ভালো লাগে না। হুম। কারণ তারপর যাই হোক 2 মাস 3 মাস মেয়েটা আমার পিছনে লাইগাই ছিল। ওকে। কোনো এক কারণে আমি কি যেন মনে করে রাজি হয়ে গেছি। কোন ক্লাসে পড়েন তখন আপনি? তখন আমি পড়াশোনা অফ করে দিছি। কোন ক্লাসে থাকা অবস্থা অফ করেন? ক্লাস 9-এ যখন উঠছি তখন অফ করলেন কেন? অফ করেছি যে আম্মুর সাথে ঝগড়া করে চলে আসছি বাড়ি থেকে। বাবা কিছু বলে নাই? আমাকে ফোনে পাইতো না। তারপর আমি মাঝে মাঝে আম্মুর সাথে কথা বলতাম, বাড়িতে কল দিতাম, বাড়িতে যাইতাম না ঠিক মতে, আম্মু কান্নাকাটি করতো। তারপরও মাঝে মাঝে কথা বলতাম আম্মুর সাথে। তো মেয়েটার সাথে সম্পর্ক হওয়ার পর খুব গভীর একটা রিলেশন হয়ে গেছে। তো আমি মেয়েটা আবার নানা বাড়ি ছিল আমাদের এলাকাতে, আমি আর জানতাম না আগে ফার্স্ট টাইম। তো একদিন কুরবানি 2016 মেয়েটার সাথে প্রায় 2-3 বছর রিলেশন আমার। এর মাঝখানে মেয়েটার সাথে আমার অনেকবার ব্রেকআপ হয়েছে। যতবারই ব্রেকআপ হয়েছে মেয়েটা ইচ্ছাকৃতভাবেই আসছে আমার কাছে আর কি। তো যাই হোক 2016 সালে 1 তারিখ মনে হয়, 1 তারিখ 9 মাস নভেম্বর মাসে, সরি। তো কুরবানি ছিল মনে হয় 1 তারিখে 2016। তো উনি আমাদের বাড়িতে গেছে, আমাদের বাড়িতে না, ওনার নানা বাড়িতে গেছে আর কি। যাওয়ার পর তো উনি আমাকে ফোন দিছে, মিম আমাকে ফোন দিছে কি তুমি আসবা বাড়িতে? আমি বললাম না, আমি তো বাড়িতে যাই না। তো দেখো তুমি যেভাবে আসো, আমি তোমার এলাকাতে আসছি, তুমি আসবা না, এটা কি হয়? তারপর আমি ঈদের দিন সকালবেলা গেছি বাড়িতে। যাওয়ার পর আচ্ছা ওখানে গিয়ে ওর সাথে মিট করছি। মিট করার পর ও আমাকে বলছে আচ্ছা ঠিক আছে কালকে ঘুরতে নিয়ে যাও আমার, কারণ তোমাদের এলাকাতে আসছে, আমি তো কোনো কিছু চিনি না। আমি বললাম আমি তোকে নিয়ে কেন ঘুরতে যাবো, তোর সাথে তো হাইপাই মেয়ে, তো আমি টাইম দিই না, তোকে নিয়ে আমি কেন ঘুরতে যাবো? মানে ওরা আমি অ্যাভয়েড, আমার মেন কথা হচ্ছে যে আমি ওর সাথে রিলেশন রাখবো না, যেভাবে কাউকে আমি সরিয়ে দিব। তোকে আমি অ্যাভয়েড করতে শুরু করলাম। অ্যাভয়েড করার পর অনেক অ্যাভয়েড করছি সেদিন। তো ও রাতে আমাকে 11টার দিকে ফোন দিছে, দেখো যা হয়েছে সব কিছু বইলা যাও, এগুলা বাদ দিয়া তো চলো কালকে দেখা করে। আমি না, তোর সাথে আমার কোনো দেখা নেই। এই মিমের সঙ্গে পরিচয়টা কিভাবে হলো? পরিচয়টা হয়েছে আমি যে হাতিরপুলে যেখানে থাকতাম, হ্যাঁ, সেখানে হচ্ছে আমার বাসাটা ওর বাসাটা সেমই ছিল। ওকে। তো আমি মাঝে মাঝে যখন নিচে নামতাম ও আমাকে দেখতো, বাট আমি ওকে দেখতাম, ও আমাকে ফলো করতো, আমি ওকে ফলো করতাম, এভাবেই পরিচয় হয়েছে আর কি। তো একদিন আমার ফ্রেন্ডকে বললো যে ওই ছেলেটাকে, আমি তো আর ফার্স্ট টাইম ওকে চিনতাম না। তারপর আমার ফ্রেন্ডের সাথে ওর ভালো রিলেশন ছিল, ফ্রেন্ডশিপ ছিল। তো আমার ফ্রেন্ডকে গিয়ে বললো যে আচ্ছা ছেলেটাকে, বললো যে আমার ফ্রেন্ড, আচ্ছা ওকে তোমার ভালো লাগছে, ওর সাথে তোমার রিলেশন করতে হবে। ওকে। তারপর আমার ফ্রেন্ড আমাকে বলছে যে এই মিম তো তোকে পছন্দ করে, ওর সাথে তুই রিলেশন কর। বললাম দেখ আমি পারবো না। তারপর যাই হোক মিম 2-3 মাস আমার পিছনে লাগা ছিল, তারপর যেভাবে হয়ে গেছে। তারপর মিমের সাথে আমি ব্রেকআপ করে দিই। ওই দিন রাতে সে অনেক কান্না করছিল, সারাটা রাত। আমি শুনতে পারছি যখন আমাকে কল দিছে, ফোনটার আমি কাটি নাই, না কাটিয়ে ঘুমাই গেছি। তখন সারা রাত প্রায় 4টা পর্যন্ত ফোনটা চলছে, অনই ছিল। তখন 4টা বাজে আমার ঘুম ভাঙছে, তখনই দেখি যে ফোনটা কানে দিছি, দেওয়ার পর দেখি যে কান্নার শব্দ তখনই শোনা যাইতেছে। তারপর আমি ফোন কাইটা দিছি, ওর সাথে আর কথা হয় না। আমি ঢাকাতে চলে আসছি পরের দিন। ঢাকাতে আসার পর সাধারণত ঈদের টাইমে ঢাকা শহর কিন্তু একদম খালি খালি থাকে, তখন মানুষজন কিন্তু একদম কমই থাকে। তারপর আইসা পড়ছি, ও আসে নাই, না আসাতে আমাকে কল দিছে, আমি তো ঢাকা চলে আসতেছি, তুমি কি ঢাকা চলে গেছো? আমি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তুই আমাকে কেন ফোন দিছস? মেয়েটা কোন ক্লাসে পড়তো তখন? ক্লাস 7-এ পড়তো। ওকে। আমি বলতেছি তুই আমাকে কেন ফোন দিছস? বললো প্রথম লাভ তো, এই কারণে বলতে একটু কষ্ট হইতেছে, এই কারণে ফোন দিছি। বললাম আচ্ছা ঠিক আছে, তুই ঢাকায় আর আমাকে কখনো ফোন টোন দিস না। আচ্ছা ঠিক আছে, আজকের পরে আর কখনো ফোন দিব না। তো আমি একটা জিনিস ভাবলাম যে ওর সাথে তো আগে আমার অনেকবার ব্রেকআপ হয়েছে, যতবার ব্রেকআপ করছে আমি করছি, কিন্তু হয়তো কখনো আমার ছাড়া থাকতে পারে না। হাইস্ট এক সপ্তাহ পরে ওই এমনিতেই চলে আসছে। তো এবার হয়তো আগের মতোই চলে আসবো। তো
তো আমি এত কিছু আর ভাবি নাই, না ভাইবা আচ্ছা ঠিক আছে তুই আমাকে আর কল টল দিস না। তো যেমন আপনি চলতেছে ততদিনে বাড়ি থেকে কতদিন যাবত আছেন ঢাকাতে, মানে বাড়িতে যান না, বাড়ির সঙ্গে যোগাযোগ রাখেন না, ততদিনে কতদিন হয়েছে? ও ততদিন 1-1.5 বছর না। 1-1.5 বছর আপনি বাড়ি থেকে দূরে, শুধু মায়ের সাথে গন্ডগোল করে? জি জি জি। আপনার বাড়ি থেকে খোঁজ খবর নেয় নাই? খোঁজ খবর নিছে যারা আমি যখন ফোন দিতাম যে আমি বলছি যে আমি ভালো আছি, আমি এখানে আছি, হ্যাঁ। তারপর আর খোঁজ খবর নিত না। আমি আপনার বাবা উত্তরা ব্যাংকে জব করতো, কিসে জব করতো সে? কি ছিল পোস্ট, কি ছিল? আমার আব্বুর পোস্টটা কি ছিল, আব্বু চাকরিটা ছেড়ে দিয়েছে আপনার 2008 সালে, আমি তখন খুবই ছোট। ওকে ঠিক আছে, বলেন তারপর। তারপর আপনার যাই হোক মিমের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে টোটালি। তো আমি বলছি যে তুই আমাকে কল টল দিস না, ও আর ফোন টোন দেয় না। তো 1 সপ্তাহ আমাকে কল দেয় না, কল না দেওয়াতে 1 সপ্তাহ পরে আমার একটু খটকা লাগলো যে ও আমাকে একদিন ফোন না দিয়ে থাকতে পারে না, আজকে 1 সপ্তাহ ধরে আমাকে ফোন দেয় না, কী হয়েছে? আমি ট্রাই করে দেখি। তো আমি কল দিছি, কল দেওয়ার পর ওর আম্মু ফোন ধরছে, ফোন ধরার পর বলতেছে যে তুই আর এই নাম্বারে কল টল দিবি না। আচ্ছা ঠিক আছে। তারপর ওর আন্টির বাসায় গেছি, ওর আন্টির বাসায় গিয়ে বললাম আন্টি এমন এমন, ও তো আমাকে 1 সপ্তাহ ধরে কল দেয় না, ওর একটু ডাকেন। তো ওই আসছে, আসার পর আমি বলতেছি কী হয়েছে, 1 সপ্তাহ ধরে ফোন টোন দাও না। তারপর আমাকে তখন যে কথাটা বললো আমি কখনো ভাবি নাই যে এরকম একটা কথা সে আমাকে বলবে। আমাকে বলছে যে শ্রাবণ, একটা সময় ছিল যে তোমাকে খুব বেশি লাভ করতাম, কিন্তু তুমি আমাকে এতটা অ্যাভয়েড করছো যে আর তোমার কাছে থাকতে পারলাম না, চলে গেছি, আজকে অন্য কারো হয়ে গেছি। সময়টা একটা সময় ছিল যে তোমার ছিলাম, কিন্তু এখন আর তোমার না। এই কথাটা যখন ও বলছে, বলার পর আমি খুবই কষ্ট পেয়েছিলাম তখন, যে আসলে কি ও কথাটা মন থেকে বলছে না এমনিতে মুখ থেকে বলছে। তখন আমি আর এত একটা কোনো কিছু ভাবি নাই। তো যাই হোক, মেয়ে মানুষ বলছে, তখন আমি এখান থেকে চলে আসছি। চলে আসার পর বাসায় এসে অনেকক্ষণ কান্না করছি। কান্না করলে আর কি হবে, আমার এক ফ্রেন্ড বললো যে আচ্ছা ঠিক আছে বাদ দে, ও এরকম কয়দিন এরকম করে থাকবো, এমনিতে দেখিস তোরে কল দিব। আমি আচ্ছা ঠিক আছে, এটাই যেন হয়। তো নভেম্বরের 24 তারিখ ওর বার্থডে ছিল। তোর বান্ধবী আমার 23 তারিখ রাত্রে আয়সা বলছে যে কালকে তো মিমের বার্থডে, আপনাকে কি সে ইনভাইট করছে? আমি তো না, তো সে তো আমাকে ইনভাইট করে নাই। আচ্ছা ঠিক আছে, করতেও পারে, কারণ ওর আব্বু তো সব কিছু জানে, আপনার সাথে সম্পর্ক ছিল এতদিন, 3 বছর যাবত সম্পর্ক, ওর আব্বু আম্মু সবাই তো জানে যে আপনার সাথে সম্পর্ক, আপনাকে ইনভাইট করবে। আমি বললাম আচ্ছা দেখি কি হয়। ওর বান্ধবীর মুখ থেকে শুনছি যে ওর বার্থডে কালকে, তো আমাকে ইনভাইট করে নাই। তো আমি সেদিন আমার মানে 24 তারিখে আমি অফিসে রিজাইন লেটার জমা দিয়ে দিছি যে আমি চাকরি করবো না, চলে যাব, কারণ কার জন্য এখানে থাকবো। রাত 9টার দিকে আমাকে কল দিছে। কেক বাবা কি করতো? ওর আব্বু হচ্ছে আপনার চকবাজারে, ওদের মার্কেট আছে, মার্কেটের নাম জানি না। মার্কেটের নাম দরকার নেই, মানে কি করতে বেসিক্যালি? চকবাজারে দোকান আছে, কসমেটিক্সের দোকান। কসমেটিক্সের দোকান, হ্যাঁ বলেন তারপর। তারপর হচ্ছে আপনার আমাকে কল দিছে, কেক কাটার 2-3 মিনিট আগে কল দিছে। কল দেওয়ার পর বলতেছে আন্টির মুখ থেকে শুনলাম তুমি নাকি কালকে চলে যাবে। আমি বললাম হ্যাঁ, কার জন্য থাকবো এখানে, চলে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও না, আমি আসলে তারপর যাও, আমি তো এখন চড়ে আছি, আমি ওখান থেকে আসলে কালকে তারপর যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি। তারপর আমি সকালে বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পর ও ফোন দিছে যে আমি বললাম যে আমি আসার পর তারপর যাও, তুমি চলে গেলা, চলে আসছি, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, গেছো তো গেছোই। তারপর আমি বাড়িতে ছিলাম 2-2.5 মাসের মতো বাড়িতে ছিলাম। তো কিছু করতাম না বাড়িতে, তখন বাড়িতে এমনিতেই ছিলাম। তো তখন আমি দেখলাম যে আমার ভালো লাগে না কোনো কিছু, শুধু ওর কথা সারাদিন মনে পড়ে। তো ভাবলাম যে আমি আবার ঢাকাতে চলে যাই। তারপর আম্মুকে বললাম যে ভালো লাগে না, আমি ঢাকায় চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোর যখন ভালো না লাগে তুই যা। তো আমি যখনই যা করতে চাইতাম, আমার আব্বু আম্মু কখনো বাধা দিত না, আমি আমার নিজের মতো সবকিছু করতে পারতাম। বাধা দিত না কিছু? জি না। তো এগুলো পয়েন্ট করবেন আপনারা সবাই। ওকে, তারপর আমি চলে আসছি। চলে আসার পর ঢাকা আসছি। আসার পর আমি যখন বাসায় ঢুকবো তখন দেখি ও জানলায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ মিম। তো আসছি, আসার পর বাসায় গেছি। বাসায় যাওয়ার পর ও অনেক হ্যাপি হয়েছে সেদিন। এর আগে আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে শুনছি যে আমার সাথে যোগাযোগ না করলেও প্রত্যেকটা মতো সে আমাকে মিস করতো। আপনার বাসা থেকে ওর বাসার দূরত্ব কতখানি ছিল? আমার বাসাটা ছিল আপনার এখানে, আর ওর বাসাটা এখানে, মাঝখানে শুধু একটা গলি ছিল। ওকে ফাইন। একসাথে ছিল। আমার ছাদে উঠলে আর ওর ছাদ একই
পাশাপাশি আর কি। হুম। তারপর আমি বাসা থেকে আসছি, বাসা থেকে আসার পর আমি চাচ্ছি যে ওর সাথে আমি যোগাযোগ করি, যেভাবে ওর সাথে মিট করি। হুম। তো আমি আমার বন্ধুকে বললাম যে ওর সাথে তো আমার মিট করতে হবে, তুই যেভাবে মিটটা করাই দে। তো সে বলতেছে দেখ আমি বলতে পারবো, কিন্তু সে মিট করবে কি না সেটা তো আর আমি জানি না, কারণ এখন সে অন্য একটা ছেলের সাথে রিলেশন করে। আমি বললাম আমি জানি, তবে তুই বইলা দেখতে পারোস। তারপর বলার পর সে বলছে না, ওর সাথে মিট কেন করবো আমি। যাই হোক, ওখান থেকে আমি চলে গেছি বাসায় যাওয়ার পর ওর কথা টোটালি বাদ দিয়ে দিছি, যে আমাকে ছাড়া যদি সে থাকতে পারে কেন আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তারপর ওর কথা টোটালি বাদ দিয়ে দিছি। বাদ দিয়ে দেওয়ার পর আমি আমার আরেক ফ্রেন্ড, তো ওর একটা ভাগিনা ছিল, তো আমার সাথে মাঝে মাঝে দেখা করতো। ওর বাসাটা ছিল আপনার আবদুল্লাপুরে, খুব কুরবাড়ি আর কি। তো ওখান থেকে মাঝে মাঝে যাইতো ওখানে হাতিরপুলে, ওর মামা ছিল ওখানে, তো আমার সাথে মাঝে মাঝে মিট করতো, দেখা করতো। তো দেখা করার পর আমাকে বলছে যে মামা, আমার একটা ছবি দেখাইছে ফার্স্ট টাইম। একটা ছবি দেখানোর পর আমি বললাম মামা মেয়েটা তো খুব ভালোই, তুই কি রিলেশন করস? ওর সাথে তো আমার রিলেশন, তো ওর একটা বোন আছে ওরই মতো সেম দেখতে, দুবোন জমজ। বললাম তাই নাকি? হ্যাঁ। বললাম ঠিক আছে মামা, তো নাম্বারটা কি দিবি, আমি তোর শালিটার সাথে রিলেশন করি। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me Archie Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার। শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে নিতে পারোস, কিন্তু আমার নাম বলতে পারবি না। বললাম আচ্ছা ঠিক আছে, তোর নামটা আমি বলবো না। তো বললো আচ্ছা ঠিক আছে, তো নাম্বার দিছে। নাম্বার দেওয়ার পর আমি একটা ফার্স্ট টাইম একটা SMS লিখছি আর কি ওই নাম্বারে। SMS লেখার পর ওই নাম্বার থেকে একটা কল আসছে। আমি জানতাম যে বড় বোনটাই আর কি। বড় বোনটার নাম ছিল সীমা আর ছোটো বোনটার নাম ছিল ঝুমা। তো আমি ভাবলাম যে নাম্বারটা যখন সীমার, তাহলে সীমাই তো ফোনটা দিছে। আমি রিসিভ করলাম। রিসিভ করার পর বলতেছে কে? বললাম কে? সীমা। না সীমা না, আমি তো সীমার ছোটো বোন। বললাম ও আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? বললো যে ঝুমুর। ও আচ্ছা ঠিক আছে। তারপর ফোনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি বললাম তুই কার নাম্বার দিছিস? এটা তোর ছোটো বোন দোষে। আচ্ছা ঠিক আছে, ও তো বাড়িতে নাই, ও দেশে বাইরে চলে গেছে, ওর ছোটো বোনের ফোনটা দিয়ে গেছে, ওর ছোটো বোনের কাছে এখন থাকে ফোন। তারপর আমাকে একদিন কল দিছে। ওদিনকে কল দেওয়ার পর আমাকে আরেকদিন কল দিছে। কল দেওয়ার পর বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি তো সেদিন কল দিছে SMS পাঠাইছিলেন, তো আপনি আমার বোনকে খুঁজছেন, আপনি আমার বোনের কী হন? আমি বললাম দেখো আমি তো অন্য জায়গায় SMSটা পাঠাইছিলাম, যার কাছে পাঠাইছি তার নামও সীমা, তোমার বোনের নামও সীমা। আমি আর জানি না, রং নাম্বারে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, রং নাম্বারে আসতেই পারে। তো মেয়েটা আমাকে বলছে আচ্ছা আপনি কি আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন? আমি বললাম ফ্রেন্ডশিপ করা যায়। আচ্ছা ঠিক আছে। তো মেয়েটার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেল। তখন মেয়েটা পড়তো আপনার জসীমউদ্দি কোনো একটা স্কুলে পড়তো। তখন ওই মেয়েটা ক্লাস 7ই পড়তো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো তোমার সাথে একদিন মিট করি। বললো আচ্ছা ঠিক আছে চলেন আবদুল্লাপুর আসেন। তখন আমি হাতিরপুলেই থাকতাম। তখন ওর সাথে আমি মিট করতে আসছি আবদুল্লাপুর। তো আসলাম,
মিট করলাম। মিট করার পর আমার ওরে অনেক ভালো লেগে গেছে। দেখা অনেক ভালো লাগছে ওরে। তো ভালো লাগার পর আমি ওরে বলছি যে আচ্ছা ঠিক আছে, আমরা তো ফ্রেন্ড না? বলতেছে হ্যাঁ। তো এখন কি বাসায় চলে যাবা না কোথাও যাবা? না, বাসা থেকে তো বেরিয়েছি, বান্ধবীর বাসার কথা বললা, কোথাও যাওয়া যায়। বললাম আচ্ছা ঠিক আছে, তো মিরপুরের দিক যাই। তো ওরে নিয়ে আমি মিরপুরে গেছি, মিরপুর 1-এ। তো মিরপুর 1-এ যাওয়ার পর ওখানে একটা আমরা মূল টোটালি ছিল যে সিনেমা দেখবো। তো সিনেমা শ্যুটটা তখন শুরু হয়ে গেছে, তখন আর দেখা হয় নাই আর কি। তারপরে পাশে একটা চটপটির দোকান ছিল, আমি ওরা বলছি যে চটপটি খাবা? বলে আমি তো চটপটি খাই না, তাহলে ফুচকা খেতে পারি। তারপর গেলাম, বসলাম, বসার পর বলতেছি যে মামা 2টা ফুচকা বানান, একটাতে জাল কম দিয়ে আর একটাতে জাল একটু বেশি দেন। তো ফুচকা বানাইলো, বানানোর পর যেটা বেশি ঝাল দিয়ে বানানো হয়েছিল সেটা ওর এখানে চলে গেছে বলে, তো অত ঝাল এমনিতেই কম খায়। তারপর যখন খাইছে অনেক ঝাল লাগছিল তার, তখন ওই খায় নাই, না খায় রাইখা দিছে। রাইখা দেওয়ার পর বলতেছে আমার তো অনেক ঝাল লাগছে, আমি তো পানি খাবো। তারপর ওখানে ওরা খালি দোকানটা তখন মানে গুছাইতেছে আর কি, এখনও সব কিছু শুরু করে নাই, পানি টানি কোনো কিছু আনা হয় নাই তখন। সে অবস্থায় মানে আমরা দোকানে গেছি। তারপর আমি ওখান থেকে বের হইলাম, হাঁটতে হাঁটতে গেলাম মিরপুর 2 নাম্বার গিয়ে দেখি যে দুপুর টাইম, তো তখন প্রায় 1:30-2টা বাজে। তখন দোকান অধিকাংশ কিন্তু এলাকার দোকানপাট বন্ধ থাকে ওই টাইমটায়। তখন ওখানে গেছি, যাওয়ার পর দেখি দোকানপাট সব বন্ধ। ওইখান থেকে আমি দৌড়াইতে 11:30 গেছি। 11:30 যাওয়ার পর একটা দোকান পাইছি খোলা। তো ওখান থেকে একটা পানি নিছি আর একটা আইসক্রিম নিছি, কোন আইসক্রিম আর একটা স্পিড নিছি। তো নিয়ে আমি ওখান থেকে আবার দৌড়ে চলে আসছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগছে আমার আসতে। তো বলতেছে এতক্ষণ কই ছিলাম? আমি বললাম যে দোকান তো বন্ধ, পানি আনতে গেছি। তারপর আমি দৌড়ে আসছি, অনেক ক্লান্ত হয়ে গেছি তখন। তো সে তখন দেখছে যে অনেক ক্লান্ত হয়ে গেছি। তোমাকে কি আমি বলছি যে তুমি দৌড়ায় যে আমার জন্য পানি নিয়ে আসো? আমি বললাম দেখো তোমার ঝাল লাগছে অনেকটা, আমি কতটুকু ঝাল লাগছে আমি সেটা বুঝছি, কিন্তু এই অবস্থায় যদি পানি তো না খেলে কিছু হইতো না, আমি পানি না খেলে কিছু হইতো না হইতো সেটা পরে। তারপর পানি আনছি, আনার পর পানি খেয়েছে, পানি খাওয়ার পর আইসক্রিমটা দিলাম ওরে। তো বললো আমি তো আইসক্রিম খাই না। বললাম আচ্ছা ঠিক আছে স্পিডটা খাও। তারপর খাই নাই কোনো কিছুই। এখন তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো চলো চলে যাই, আজকে আর ভালো লাগতেছে না। তো আমি আইসা পড়ছি, ওখান থেকে গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার পর আমি গাড়ি থেকে আচার নিয়ে দিয়েছিলাম যে আচারটা খাও। বললো না আমি খাবো না, যেটাই কিনা দিই খাবে না, কোনো কিছুই খাবে না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, খাবা না যখন আমি তোমার সাথে কথা বলবো না। তো একটা সময় আমার সাথে রাগ করলাম। রাগ করার পর আসছি আবদুল্লাপুর, এসে নামার পর ওরে রিক্সা করে দিছি। রিক্সা করে দেওয়ার পর বলছি যে তুমি আচ্ছা বাসায় যাও, আমি বাসায় চলে যাই। তারপর মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে। তো তখন পুরো বাসায় আমার সাথে কথা বলিনি। কথা না বললে তো মেয়েটা আমাকে 2-3 বার জিজ্ঞাসা করছে কথা বলো না কেন। আমি বললাম যে ভালো লাগে না, কেন কথা বলি না। তো মেয়েটা বুঝতে পারছে যে আমি ওর সাথে অভিমান করছি। তো রিক্সা উঠাই দিছি। রিক্সা যত দূর পর্যন্ত দেখা যায় রিক্সা থেকে ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিল। তারপর আমি তো সাইডে চলে আসছি। সাইডে চলে আসার পর আমাকে একের পর এক কল দিতেছে, ফোন দিতেছে। আমি বারবার ফোনটা কাইটা দিতেছি। কাইটা দেওয়ার পর আবার ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি ফোনটা সুইচ অফ করে দিই। তারপর আমি বাসায় চলে যাই। আমার মানে মেনলি ফোনটা অফ করার কারণটা হচ্ছে যে এতক্ষণ তো আমি ওর জন্য ফিদা ছিলাম, এখন আমার জন্য ফিদা হবে, এরকম কোনো কিছু একটা আমার করতে হবে। যে কোনো কিছুর বিনিময়ে আমার সাথে রিলেশন করতে হবে। আমার আইডিয়াটা ছিল ওখানে আর কি। তারপর যখন দেখছি যে আমাকে একের পর এক কল দিতেছে, তখন আমি সুইচ অফ করে দিই ফোনটা। তো ওখান থেকে আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে ফোনটা চার্জ ছিল না বেশি একটা, তো ফোনটা চার্জে দিই। চার্জে দেওয়ার পর ফোনটা অন করি। অন করতে মনে হয় 2 সেকেন্ডও সময় হয় নাই, একটা নাম্বার থেকে কল আসছে। ওই তখন থেকে সারাক্ষণ আমার শুধু আমার নাম্বারে ট্রাই করতেছে কখন ফোনটা অন করব। ওকে। তো আমি আর নাম্বারটা চিনি না, অচেনা নাম্বার থেকে একটা কল আসছে। ফোনটা রিসিভ করছি। রিসিভ করার পর বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি এরকম কেন করতেছো, কি হয়েছে তোমার? আমি তোর বয়স না, ফোনটা কাইটা দিছি। আবার কল দিছে, ফোনটা রিসিভ করছি। বললাম আচ্ছা ঠিক আছে বলো। বললো তুমি কি চাও কত, তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করতেছো, বারবার কেন ফোনটা কাইটা দিতেছো? বললাম দেখো আমি যা চাই তুমি কি তা দিতে পারবা?
তুমি চায় দেখো না, তুমি তো একবার বলতে পারো। আমি কই দেখো অ্যাকচুয়ালি তুমি তো আমার ফ্রেন্ড, তাই না? হ্যাঁ। তোমার কীভাবে যে কথাটা বলি আমার তো বলতে ইচ্ছা হইতেছে না। আচ্ছা ঠিক আছে বলো। আমি কই দেখো ঝুমুর, তোমাকে আমার প্রথম দেখাতে তোমাকে আমার ভালো লাগছে, আমি তোমার সাথে রিলেশন করতে চাই, তুমি তোমার সাথে রিলেশন করতে পারবা? সে বলে আচ্ছা আমার ভাবতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ভাইবে আমাকে জানাইও, এখন রাখি। আচ্ছা ঠিক আছে, ওইটা নয় পরে জানাবো, তুমি বলো যে কেন কথা বলো না। তারপর আমি বললাম যে এমনিতে কথা বলি নাই, ভালো লাগে নাই তাই, তো ফোনটা রাইখা দাও, পরে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, তো ফোনটা রাইখা দিছি। রেখা দেওয়ার পর ও 11টার দিকে আমাকে ফোন দিছে, রাতে 11টার দিকে ফোন দিয়া বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে রিলেশন করতে পারি একটা শর্তে। আমি বললাম যে কী শর্ত? আমি যখন বলবো তুমি তখন আমার সাথে মিট করতে হবে। বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাজি তোমার শর্তে। তো আচ্ছা ঠিক আছে। তারপর ওর সাথে আমার সম্পর্ক হওয়ার পর প্রত্যেক সপ্তাহে একবার ওর সাথে আমি মিট করতাম, ওরে নিয়ে ঘুরতে যেতাম, মানে অনেক জায়গায় ওরে নিয়ে ঘুরতে গেছি। তো যাওয়ার পর অনেক গভীর একটা রিলেশন হয়ে গেছে ওর সাথে আমার। মানে আমি ওরে একদিন না দেখলে থাকতে পারি না, ও আমাকে একদিন না দেখলে থাকতে পারি না। আমি প্রত্যেক দিন আমার অফিস ছুটি তো 5টায়, অফিস ছুটি হওয়ার পরে আমি উত্তরায় চলে আসতাম। উত্তরায় এসে আমি কল দিতাম, তারপর ও হাউস বিল্ডিং আসতো বা কোনো দিন আবদুল্লাপুর আসতো, ওইখান থেকে নিয়ে যেতাম। রাত 8টা-9টা পর্যন্ত বাইরে থাকতো, তারপর ওর আমি বাসায় দিয়ে আসতাম। ওর কীভাবে যে বাসায় ম্যানেজ করতাম সেটা জানি না, কারণ আমি কখনো ওর জিজ্ঞাসা করিনি যে তুমি কীভাবে বাসায় ম্যানেজ করতে। কিন্তু ওর আম্মু অনেক রাগে ছিল। তো একদিন 2018-তে কোরবানি ঈদের সময় আমি বাড়িতে যাব না তখন। তো আমার ওই যে ফ্রেন্ডটা ওর নাম্বারটা দিছিল, ওই ফ্রেন্ডের মামা আমাকে বলছে তুই তো বাড়িতে যাবি না, তো এক কাজ কর, আজকে ঈদের দিন, কাল তো ঈদের দিন, আমাদের বাসায় চলে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি যদি পারি তাহলে যাব। তো ঈদের নামাজ টামাজ পড়ে আমি রওনা হয়েছি। রওনা হওয়ার পর গেছি, যাওয়ার পর দেখি যে গরু টরু জবাই করতেছে। তো আমি আর জানতাম না যে ঝুমুরদের বাসা ওইটা, ওরা যেখানে থাকে ওদের বাসাটা এখানেই, আমি আর সেটা আগে জানতাম না। তো আমি গেটের ভিতর ঢুকতে না ঢুকতেই দেখি ঝুমুর দাঁড়ায় আছে। আমি যাওয়ার আগে ওরা ফোন দিয়েছি যে আমি তোমাদের কুটবাড়ি আসতেছি। তো সে বললো যে কোথায় আসবা? আমি বললাম জানি না, আমি তো কখনো যাইনি। তারপর যখন দেখলাম যে ও দাঁড়িয়ে আছে, তখন আমি ভাবলাম যে এটাই মনে ওদের বাসা। তো ওর একটা ভাবি ছিল, ওর ভাবিকে গিয়ে বলছে যে শ্রাবণ তো আসছে, ওর সাথে না দেখা করবা, চলো দেখো। ওর ভাবিকে বলছে আর কি, ওর ভাবি বলছিল যে আপনার সাথে মিট করবে আর কি। তো ওর ভাবিকে গিয়ে বলছে শ্রাবণ তো আসছে, তো ওর সাথে না তুমি মিট করবা বলছো, চলো তোমাকে মিট করে দিই। ওর ভাবি আসলো, আসার পর ওর ভাবির সাথে কথা মতো বললাম। বলার পর প্রায় ওর ফ্যামিলির সবাই কম বেশ যায় না গেছে ওর সাথে আমার রিলেশন। ওর আম্মু জানতো, ওর বোন জানতো, ওর ভাবি জানতো, ওর ভাইয়া জানতো, সবাই জানতো কম বেশ। তো খুব ভালো একটা রিলেশন ছিল, এভাবেই চলতেছে। তো চলার পর আমি 2018 সেপ্টেম্বর আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর আমি ঢাকায় চলে আসছি। আসার পর ওই যে বাংলা মোটর আইসা গাড়ি থেকে নামছি। নামার পর দেখি আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। ফ্রেন্ডের নাম হচ্ছে শাওন, ওই থাকে হচ্ছে আপনার বসুন্ধরা কাজীপাড়া, এখানেই ছোটো থেকে বড় হয়েছে। তো ও বলতেছে দোষ, আমার বলতেছে দোষ তো একটা সমস্যা হয়ে গেছে, তো এখন কি করতে পারি? আমি বললাম যে কী হয়েছে? আমি তো একটা মেয়েকে লাভ করতাম, ওকে তো বাড়ি থেকে নিয়ে আসছি, তখন কিভাবে কি করা যায়? বললাম তুই কী করছো সেগুলো? মেয়ের বাড়ি কই? মেয়ের বাড়ি আমাদের এলাকাতেই। তো আমি আর মেয়েটাকে আগে কখনো দেখিনি। তো মেয়েটা সম্পর্কে আমার এটা আগে থেকে বলে রাখা ভালো, মেয়েটা সম্পর্কে আমার বিয়ে হইতো। আমার চাচাতো ভাইয়ের শালি, বাট আমি আগে জানতাম না, পরিচয় হয়েছে পরে। মেয়েটাকে নিয়ে আসার পর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তো এখন কি করবি? ওটা তুমি বাড়ি থেকে নিয়ে এসে আমার ফ্যামিলি তো কখনো মেনে নিবে না, এখন কি করব? বললাম আচ্ছা ঠিক আছে, তোরা বরিশালে চলে যা। আমি ওরা কিছু টাকা দিয়ে দিছি তখন, যে তুই বরিশালে চলে যা। এই মেয়েটাকে আপনি আগে থেকে চিনতেন না, জানতেন না? মেয়েটাকে আমি চিনতাম না। আচ্ছা, হুট করে আপনাকে ফোন দিয়েছে? মেয়েটা না, আমাকে ফোন দিছে ওর ফ্রেন্ড, আমার ফ্রেন্ড ফোন দিছে আর কি। ফ্রেন্ডই তো মেয়েটাকে নিয়ে আসতেছে? আচ্ছা, হুট করে জানিয়েছে। ফ্রেন্ডের সাথে মেয়েটার যে সম্পর্ক বা কি বলতেছে আপনাকে আরো বলেন তো একটু ফোন দিয়ে। আমাকে বলতেছে যে আমি তো একটা মেয়েকে নিয়ে আসছি বাড়ি থেকে,
এখন আমার ফ্যামিলি তো ওকে মাইনা নিবে না, ওরে আমার বিয়ে করতে হবে। এইটা সম্পর্কে আপনি কিছুই জানতেন না? না, না, আমি আগে- এই ফ্রেন্ড এই মেয়েটার সাথে সম্পর্ক রাখে সেটাও জানতেন না? না, না, না। কিচ্ছু জানতেন না? আমি আগে কিছুই জানতাম এই ফ্রেন্ডের সাথে এই ফ্রেন্ড ছিল কোথায় আপনার? এই ফ্রেন্ড ছিল কাজীপাড়া, কাজীপাড়াতে। এই ফ্রেন্ডের সঙ্গে আপনার যোগাযোগ ছিল? ফ্রেন্ডের সাথে যোগাযোগ ছিল, প্রায় সবসময় যোগাযোগ হইতো। তারপর আপনি জানতেন না? না, তারপর আমি জানতাম না। কি জানি করতো এই না। ফ্রেন্ড? এই ফ্রেন্ড পড়াশোনা করতো, এখনো পড়াশোনা করে। আচ্ছা, তারপর? তারপর ও আমাকে হুট করে বললো যে আমি তো একটা মেয়ে নিয়ে আসছি, তো আমি তোর বাসা উঠাইতে পারবো না এখন, আমার বাবা মা তো কখনো মাইনা নিবে না, ওরা তোমার যেভাবে বিয়ে করতে হবে, ওরা ছাড়া আমি থাকতে পারবো না। আর ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এই কারণে আমি ওকে নিয়ে আসছি, তুই যা যে কোনো একটা ব্যবস্থা কর। আমি বললাম তুই তো এখন হঠাৎ করে বলছিস, আমি তো এখন বাইরে থেকে আসছি, আমি এখন কী করবো, কীভাবে কী করবো, আমি তো কোনো কিছু বুঝতেছি না। আর অ্যাকচুয়ালি একটা কথা কি, আমার যে কোনো ফ্রেন্ড যখনই আমার কাছে মানে যা কিছুই চাইছে, আমি না পারলেও আমি অন্য কারো কাছ থেকে আইনা হলে এই জিনিসটা দিছি, আমি কখনো কাউকে না করি নাই। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। লাভ, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। আমার একটা স্বভাব হচ্ছে কি, আমার কোন জিনিসটা করলে আমার ক্ষতি হবে, কোন জিনিসটা করলে আমার লাভ হবে, আমি এটা ভাবি না। আমার ক্ষতির কারণে যদি অন্য কারো একটু উপকার হয়, আমি সেই ভাইবা না ভাইবে আমি ওইটা করে ফেলি। এটাই আমার বড় দোষ। তারপর ওরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই বরিশালে চলে যা। তো এখন আর কী করবি, বরিশাল যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই, আমি বরিশালে ফোন দিয়ে দিই। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে। তো মাওয়াঘাট গেছে, যাওয়ার পর ওখানে ওর আব্বু খবর পাই ফেলছে যে মেয়ে নিয়ে বরিশালে চলে যাইতেছে। তো আর কি করলো, তো ওর আব্বু ওখান থেকে ওরে দৈরা নিয়ে আসছে, মেয়েটারও নিয়ে আসছে, ওরও নিয়ে আসছে। আনার পর বাসায় রাখছে, রাখার পর ও বাসা থেকে কীভাবে যেন বের হয়ে গেছে, বের হইয়া আমার বাসায় আসছে, আসা আমার সামনে কান্নাকাটি করতেছে, ওরে ছাড়া আমি থাকতে পারবো না, হ্যান ত্যান, তুই যে বাবু ওরে এখান থেকে সরাই দে। কে বলতেছে এটা? আমার ফ্রেন্ড বলতেছে আর কি, শাওন। ওকে, তখন ওই মেয়েটা কোথায়? তখন মেয়েটা শাওনের আব্বুর কাছে, শাওনের বাসায়, মানে ছেলেটার, মানে আপনার ফ্রেন্ডের বাবার? হ্যাঁ, বাবার কাছে। ওকে, আচ্ছা। তো ওর বাবা বলতেছে, ওর বাবা আর আম্মু বলতেছে যে মেয়েটাকে নিয়ে বাড়িতে দিয়ে আসবো, পরের দিন সকালবেলা মেয়েটার মার কাছে নিয়ে দিয়ে আসবো, কারণ ওরা তো এখনো বিয়ে শাদী করে নাই। তো বলতেছে দেখ, ওরে তো বাড়িতে দিয়ে আসলে আমি আর ওরে পাবো না, ওরে তো বিয়ে দিয়ে দিব, ওরে তো যেভাবে ওকে আমার লাগবো, ওরে ছাড়া আমি থাকতে পারবো না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখি কীভাবে কী করা যায়। আচ্ছা ঠিক আছে, তুই দেখ। তারপর পরের দিন সকালবেলা মেয়েটাকে নিয়ে চলে গেছে বাড়িতে ওর আব্বু। তো যাওয়ার পর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি এর আগে 3-4 দিন আগে বাড়ি থেকে আসছি। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাইতেছি, তুই চিন্তা করিস না, মেয়েটারে যেভাবে আমি বাড়ি থেকে নিয়ে আসবো ম্যানেজ করে। তো আমি মেয়েটাকে আয়না দিতে পারবো বাড়ি থেকে বার করে, কিন্তু পরবর্তীতে তুই কী করবি না করবি সেটা তুই জানিস। দেখ তোর তো অনেক আত্মীয় আছে দূরে, তোর ফুপির বাইরে আছে শুনছি সিলেটে, তুই এক কাজ কর, তুই মেয়েটাকে আয়না তুই তোর ফুপির বাড়িতে নিয়ে কিছুদিন রাখ, তারপর আমি সময় করে ওইখান থেকে চলে আসবো ঢাকা থেকে। কারণ কিছুদিন গেলে আব্বু আম্মু বুঝবো না যে মেয়েটা আমার সাথে আবার বলাইছে, কারণ আমি যদি হুট করে বাইরে যাই, মেয়েটা বাড়িতে না থাকে, তাহলে বুঝবো যে আমি মেয়েটাকে নিয়ে গেছি। ওকে, ঠিক আছে। তো আমি বললাম দেখ, আমি এসব ঝামেলাতে যাইতে চাই না, কারণ আমার চাকরি আছে, আমার চাকরি করতে হবে, আমি এসব ঝামেলাতে যাইতে চাই না। দেখ এতটুকু উপকার কর আমারে। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি আমি কীভাবে কী করতে পারি। তো আমার কাছে তখন টাকা ছিল, প্রায় 20,000-এর মতো টাকা ছিল। তো আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর আমি একদম টোটালি বাড়িতে যাইনি,
আমার প্ল্যান ছিল যে আমি সেদিন ওকে নিয়ে আসবো। মেয়েটার আমার নাম্বারটা শাওন মেয়েটাকে দিয়ে দিছে যে তুমি এই নাম্বারে ফোন দিয়া ওর সাথে চলে আইসো। তো আমি আগে ভাবি নাই যে পরবর্তীতে আমার কী হবে, আমি যে এই কাজটা করতেছি আমার কি পরবর্তীতে ঠিক হবে না ভালো হবে, আমি এটা কখনো ভাবি নাই, না ভেবে আমি কাজটা করে ফেলছি। তো যাই হোক, আমি গেছি, যাওয়ার পর মেয়েটাকে কল দিছি। কল দেওয়ার পর মেয়েটা বলতেছে যে মেয়েটা বাইর হয়েছিল একবার, বাইর হওয়ার পর মেয়েটার দুলাভাই মেয়েটাকে ধরে নিয়ে গেছে আবার বাড়িতে। তো সে আর আসতে পারে নাই তখন আমি কি করবো, আমি তো বের হয়ে গেছি, আমি তো এলাকাতে চলে গেছি। চলে যাওয়ার পর বাড়িতে যাইনি তখনও। তো আমি আবার আমাকে ফোন দিয়েছে রাতে 9টার দিকে, আমি এখন চলে আসবো। আমি এত রাতে তুমি চলে আসবা? রাত মাত বুঝি না, আমার এখন থাকতে পারবো না আমি আর। তো আমি আর জানতাম না যে মেয়েটার মাও রাজি ছিল যে শাওনের কাছে মেয়েটাকে বিয়ে দিবে। মেয়েটার মা আমাকে বলতেছে, তখন পরিচয় হয়ে গেছে যে মেয়েটা আমার বিয়ান হয়। তখন পরিচয় হয়ে গেছে, যে কোনোভাবেই পরিচয় হয়ে গেছে। তো মেয়েটার মা বলতেছে, দেখো তুমি তো আমারই কাছের লোক, এমন না যে পর কেউ। তো আমি কিন্তু তোমারে বিশ্বাস করে দিতেছি মেয়েটা, আমি কিন্তু শাওন টাউন কাউরি চিনি না, ঠিক আছে? আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু এর দায় ব্যয় কিন্তু তোমার নিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে মাউই, আপনি চিন্তা করেন না, ওর কোনো সমস্যা হবে না, আমি যতক্ষণ আছি। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে। তো তখন আর বেরোতে পারে নাই, রাত হয়ে গেছে, আমি বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পর তো পরের দিন ওর আম্মু ওর নানা বাড়িতে নিয়ে গেছে। ওর নানা বাড়ি ছিল আমাদের পাশের থানা, পরবর্তী থানা নবীনগরে। তো ওখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ও আমাকে ফোন দিছে যে আমি তো নানা বাড়িতে আসছি, তো ওর আম্মুকে না বলে চলে আসবে। আমি আর জানতাম না তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, তুমি দাঁড়াও। তো ওইখান থেকে আমি সিএনজি রিজার্ভ করে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর দেখলাম যে ওর আম্মু ওর সাথেই, কিন্তু আমারে বলছে যে ওর আম্মু ওর সাথে নাই, কিন্তু ওর আম্মু ওর সাথে ছিল, আমি দেখে বলছি। তারপর সিএনজিতে বললাম সিএনজিতে উঠো, তো উঠছে। ওঠার পর নবীনগর গেছি, ওইখান থেকে নবীনগর যাওয়ার পর এখান থেকে স্পিড বোটে আপনার ভৈরবে চলে গেছি। ভৈরবে চলে যাওয়ার পর তো ওখান থেকে আবার ঢাকা আমি ব্যাক করছি। আমার ঢাকাতে একটু কাজ ছিল, একটা ফোন রেখে গেছিলাম ঢাকাতে, তো ফোনটা নিতে আসছি। তো আমি ওর নিয়ে আবার ঢাকাতে আসছি। আসার পর তখন রাত 11টা বেজে গেছে। তখন আমি চিন্তা করতেছি যে সিলেটে যখন যাবো রাত্রে গাড়িতে গেলেই ভালো হবে। তো আমি এখান থেকে চলে গেছি ঢাকা থেকে। তো টাঙ্গাইল বাস স্ট্যান্ড আসছি, মহাখালী। তো এখানে কোনো গাড়ি ছিল না সিলেটের। তো এখান থেকে আবার সায়দাবাদ চলে গেছি। সায়দাবাদ যাওয়ার পর ওখান থেকে টিকিট করলাম, সিলেটে গেছি। সিলেটে যাইতে যাইতে প্রায় সকাল 7টা বেজে গেছে। তো ওখান থেকে সিলেট থেকে আরও অনেক দূরে সুনামগঞ্জ। তারপর ওখান থেকে নিয়ে চলে গেছি। তারপর সুনামগঞ্জ গেছি। প্ল্যান কি ছিল, আপনি মেয়েটাকে নিয়ে কোথায় যাবেন? আমার প্ল্যান ছিল যে, আমার তো কোনো প্ল্যান ছিল না। আমাকে সে বলছে যে তোর ফুপির বাড়িতে নিয়ে মেয়েটাকে কিছুদিন রাখ। আচ্ছা, তো আপনি ফুপুর বাড়িতে যাচ্ছেন না? হ্যাঁ, আমার ফুপুর বাড়িতে যাচ্ছি। ফুপুর বাড়ি কোথায়? সিলেটে? সিলেট সুনামগঞ্জ। সিলেট তারপর গেছেন? তারপর ফুপির বাড়িতে গেলাম। যাওয়ার পর একদম ফুপির বাড়িতে চলে গেছি। তারপর ওখান থেকে শাওন আসছে। শাওন আইসা আমাকে সুনামগঞ্জ গিয়ে ফোন দিতেছে, তা আমি তো সুনামগঞ্জ চলে আসছি, তুই ওকে নিয়ে আয়, ওকে আমি দেখবো। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ওরে নিয়ে আবার ব্যাক করছি সুনামগঞ্জ আসছি। আসার পর ওদের দেখা হয়েছে, ওরা কী কী কথা বলছে সেটা আমি জানি। তো শাওন আমাকে বলতেছে, আমি কই তুই চল, কারণ আমি এখন যাইতে পারবো না, এখন গেলে আমার ফ্যামিলির সবাই আমাকে সন্দেহ করবে যে আমি এখন কই যাব। আমি এখন বাসায় চলে যাই, তাহলে ওরা আর সন্দেহ করবে না। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুই যা ভালো মনে করিস তাই। তো আমি বললাম যে আমি ওর যে ফুপুর বাড়িতে নিয়ে উঠাবো, ওর আমি কী পরিচয় উঠাবো ফুপুর বাড়িতে, তুই আমাকে সেটা বলে দে। তারপর শাওন বলতেছে আচ্ছা তুই প্রয়োজন হইলে বলি যে তোরা স্বামী স্ত্রী। আমি বললাম যে এটা আমি কখনো করতে পারবো না, কারণ ওকে তো আমি বিয়ে করি না, আমি কেন স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ওকে নিয়ে আমি ফুপির বাড়িতে উঠবো। তখন আমি জানতাম না যে ফুপি নাই ওখানে। তারপর আমাকে বললো, দেখ দোস্ত, এত কিছু করছিস আমার জন্য, আর এতটুকু করতে পারবি না, মানে খুব ইমোশনাল দিয়ে বলতেছিল আর কি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি। তারপর মেয়েটা বলতেছে সমস্যা নেই, এতটুকু। মেয়েটার বয়স কত ছিল যখন মেয়েটাকে নিয়ে? তখন কোন ক্লাসে পড়তো? মেয়েটা তখন 7-এ পড়তো। ওকে, তারপর মেয়েটাকে আচ্ছা ওদের কথাই রাজি হইলাম। ওরা দুইজনই বলছে আমারে, বলার পর দুজনের কথাই রাজি হয়েছি। তো ফুপির বাড়িতে গেছি, যাওয়ার পর দেখি ফুপি বাড়িতে নাই। ফুপি বাড়িতে না থাকায়, তো ফুপা তো ভাই ছিল একটা, ওনার ওয়াইফ ছিল। আমার ফুপা ছিল আপনার কারি সাপ। আমার ফুপার এক নামে সবাই চিনে আর কি এলাকার মধ্যে, খুব সম্মানীয় ব্যক্তি। তো ফুপার ভাই উনি তো মুরব্বী, কারণ উনি তো আর এত কিছু বোঝে না,
আর ফুফাতো ভাইও এত কিছু একটা কেয়ার করে নাই। আমি বলছি যে আমি তো বিয়ে করে ফেলছি, এটা তোমার ভাবি তো, তো বয়স কম, এই কারণে ফ্যামিলিতে মাইনা নিতেছে না, কাউরে জানাই নাই, তুমি কাউরে বইলো না। তো বললো আচ্ছা ঠিক আছে। তো উনি আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিল। বাড়িতে পাঠানোর পর আসছি। তো গিয়া রাতে খাওয়া দাওয়ার পর আমার ভাইয়া গিয়ে বলতেছে যে তোরা কি একসাথে থাকবি না আলাদা থাকবি? আমি বললাম আমি জানি না, ওকে জিজ্ঞাসা করো। তারপর ওকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার পর না একসাথে থাকবো, কারণ ওর প্ল্যানটা ছিল যে ও রাতে শাওনের সাথে কথা বলবে, কারণ আলাদা থাকলে তো শাওনের সাথে কথা বলতে পারবে না। কারণ ওরা কি একটা প্ল্যান করবে সেটা তো আর আমি জানি না, কারণ ওদের দুজনের মধ্যে একটা প্ল্যান ছিল আর কি, যে কীভাবে কী করবে, মানে প্ল্যানটা আমি আর বুঝি নাই ফার্স্ট টাইম। তারপর বললো যে একসাথে থাকবো, তো একসাথেই দিল। তো আমি ওর সাথে একই বিছানায় ছিলাম প্রায় 3 রাত। কিন্তু জানি না যে কেউ বিশ্বাস। আপনার ফুপুরা কি অবস্থা, মানে ফুপুরা কি বিশ্বাস করেছে যে আপনি বিয়ে করেছেন ওকে, বা আপনি নিয়ে আসছেন, না কেউ আপনার ফ্রেন্ডের সত্য ঘটনাটাই বলেছেন? না, সেটা তো পরবর্তীতে জানা হয়েছে। আচ্ছা, তো তখন কি বলতেছিল? তখন তো আমার ফুপি বাড়িতে ছিল না। তো ইনিশিয়ালি কেউ কিছু জিজ্ঞেস করেনি মেয়েটা কি কোথা থেকে আসলো? না, শুধু এতটুকু বলছে যে কি বিয়ে করছো? আমি হ্যাঁ বিয়ে করছি। মানে ওখানে কি আপনি ফ্রেন্ডের কথা বলেন নাই? না, শুধু নিজের কথাটা বলছেন। তারপর কারণ আমার ফ্রেন্ড যেভাবে আমাকে শিখাইতেছেন তো সেভাবেই বলছি। ওকে, তারপর যাই হোক, তো এলাকার যেই মেম্বার চেয়ারম্যান ওরা একদিন ঘুরতে গেছে ওরে নিয়ে। তো মেম্বার চেয়ারম্যান যারা ওরা আসছে যে ঢাকা থেকে এত ছোট ছেলে মেয়ে চলে আসছে, ওরা কি বিয়ে করছে না করছে সেটা তো আমরা জানার দরকার। তো একটা মুড়ি ছিল ওখানে, তো ওনার মাধ্যমে আপনার খোঁজখবর নিছে আর কি। মেয়েকে জিজ্ঞাসা করছে ফার্স্ট টাইম আইসা, আমি তখন বাড়িতে ছিলাম না। মেয়েকে জিজ্ঞাসা করছে কি তুমি কি বিয়ে করছো? হ্যাঁ বিয়ে করছি। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? 6 মাস হয়েছে। মেয়ে বলতেছে আর কি। তো আমি আসছি, আসার পর আমাকে বলতেছে তুমি কি বিয়ে করছো? আমি হ্যাঁ। কতদিন হয়েছে? বললাম যে 6 মাস। আমি বললাম তারপর জিজ্ঞেস করেছে এটা যে মেম্বার। তারপর মেয়েটাকে অনেক কোয়েশ্চেন করতেছে, অত ছোট মানুষ। আমি বললাম যে ওকে আপনারা কি কোয়েশ্চেন করতেছেন? ও ছোট মানুষ, ওকে এত কিছু বুঝে, আপনারা কেন এভাবে বিরক্ত করতেছেন? তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা যে বিয়ে করছো বিয়ের কাবিন কই? তখন ওই জায়গায় তো আটকা পড়ে গেছি। কাবিন চাইছে, কাবিন তো আর দিতে পারিনি। তো আমার ফুফা বলছে আচ্ছা ঠিক আছে, ওরা যদি বিয়ে সাথে না করে আসে তো এটা আমরা দেখবো, আমাদের বাড়িতে আসছে এটা আমরা বুঝবো, তো আপনাদের কোনো ইয়ে করার দরকার নেই। তো বলতেছে না, এটা তো আমাদেরই দরকার, কারণ আপনি অবৈধ একটা ছেলে মেয়েরে একসাথে রাখছেন, একই বাড়িতে রাখছেন, এটা তো খারাপ করছেন আপনি জিনিসটা। তো যখন ওরা চাপ দিতেছে এইভাবে, আমার ফুপারা যখন চাপ দিতেছে, তখন আমি সব সত্য ঘটনা ওদেরকে বইলা দিছি যে এইভাবে ও তো আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, বাট আমি এভাবে নিয়ে আসছি ওকে। তারপর ওরা মেম্বার আমাকে নিয়ে গেছে, মেয়েকে আর আমাকেও দুজনকে নিয়ে গেছে মেম্বারের বাড়িতে নিয়ে যাওয়ার পর আমাকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখছে। প্রায় 7 দিন ছিলাম আমি রুমে বন্দি। তো মেম্বার বলতেছে যে 2 লাখ টাকা দিবি, তারপর তোদেরকে ছেড়ে দিব। তারপর আমার আব্বুকে ফোন দিছে। আমার আব্বুকে ফোন দেওয়ার পর আমার আব্বু গেছে, মেয়ের মাকেও ফোন দিছে। মেয়ের মাকেও আমি জানি না এত কিছু, মেয়ের মাকে সব কিছু বলছে ঘটনা। মেয়ের মাকে তো গেছে তো শাওনের সাথে, না শাওনের সাথে তো শাওন তো এখানে নাই, আমরা তো পাইছি আশিককে। আমি এত কিছু জানি না, এখন কী করবো না করবো আশিক শ্রাবণ সব বোঝে, শ্রাবণই বলতে পারবো সব কিছু, আপনি শ্রাবণকে জিজ্ঞাসা করেন। তারপর আসার পর আব্বু আসছে, আসার পর আব্বু মেয়েকে ডাকছে। মেয়েকে ডাকার পর বলতেছে ও কি তোমাকে জোর করে নিয়ে আসছে না তুমি ওর সাথে ইচ্ছাকৃতভাবে আসছো? মেয়েটা বলছে যে না, ও তো আমাকে জোর করে নিয়ে আসে নাই, আমি তোর সাথে ইচ্ছাকৃতভাবে আসছি। আর ওর তো এখানে কোনো দোষ নাই, দোষ তো সব শাওনের প্ল্যান মতো তো কাজ করছে। আর শাওনের প্ল্যান মতো কাজ করতে গিয়ে তো আজকে এখানে ফাইসা গেছি। তারপর আব্বু যখন দেখলো এখানে আমার কোনো ইয়ে নেই, তো আব্বু বললো আচ্ছা ঠিক আছে দেখি কীভাবে কী করা যায়। তারপর আব্বু বলতেছে যে মেম্বারে বলতেছে টাকা 1 লাখ দেই, এটা নিয়ে ঝামেলা করেন না, আমার ছেলে মেয়েকে, ও আমার ছেলেও আমার মেয়েও আমার, দুজনে আমার, তো আমাদের ছেলে মেয়েকে দিয়ে দেন। মেম্বার বললো না, টাকা 2 লাখই লাগবে। তো এই কথা শুনে আব্বু আসছে আপনার সুনামগঞ্জ সদর থানায় আসছে, একটা জিডি করছে আর কি, যেমন এমন আমার ছেলে মেয়েকে আটকে রাখার পর আমার কাছ থেকে টাকা দাবি করতেছে 2 লাখ। এখন যদি না দেই তাহলে ছেলে মেয়েকে নাকি দিবে না। তো এই কথা বলে আব্বু ওখান থেকে আবার ব্যাক করছে,
বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার পর পরের দিন সকালবেলা ওইখান থেকে পুলিশ গেছে আর কি। আচ্ছা, পুলিশের নামটা আমি বলবো না, এসআই ছিল। তো উনি আমাকে ডাকছে, আমি রুম থেকে বের হয়েছি। বের হওয়ার পর মেয়েটা আসছে, আমাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার বয়স কত? বললাম যে 18.5। তারপর মেয়েটাকে কোনো বয়স জিজ্ঞাসা করে নাই, এমনিতেই 14 বছর লেখা দিছে। কিন্তু মেয়েটার রিয়েল বয়স মেডিকেল রিপোর্ট যা বলছে মেয়েটার 18+ বয়স, ঠিক আছে? তো তখন মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে যে ও কি তোমাকে জোর করে নিয়ে আসছে না তুমি ইচ্ছাকৃতভাবে চলে আসছো? বললো না, ও তো আমাকে জোর করে নিয়ে আসে নাই, আমি তো ইচ্ছাকৃতভাবে ওর সাথে আসছি। ওকে। তো তখন পর্যন্ত মেয়ের বাপ মা কিছু জানে না? মেয়ের মা সবই জানে, মেয়ের বাবা দেশের বাইরে থাকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর মেয়ের মা সবই জানে। মেয়ের মা বলতেছে যে আমি জানি না, আমার মেয়েকে শ্রাবণ নিয়ে গেছে, এখন শ্রাবণ কী করবে না করবে একমাত্র শ্রাবণ বলতে পারবে। তো আপনার ওকে ফোন দিছে, শাওনের আম্মুকে ফোন দিছে। শাওনের আম্মুকে ফোন দেওয়ার পর ওই মেম্বার ফোন দিছে। মেয়েটা যখন বলছে যে আমি তো শাওনের সাথে আসছি, তোর সাথে আসছি না। তারপর শাওনের আম্মু বলে যে এটা তো রং নাম্বার, এখানে শাওন নামের কেউ নাই। তারপর এগুলো অনেক ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পর পুলিশ যখন ওকে জিজ্ঞাসা করছে তুমি কি ইচ্ছাকৃতভাবে আসছো, তো বললো না, আমি তো শ্রাবণের সাথে আসছি। আর তুমি কি আশিকের সাথে শ্রাবণের সাথে আসছো? না, শ্রাবণ তো আমাকে নিয়ে আসে নাই, আমাকে তো নিয়ে আসছে শাওন। তো যাই হোক, পুলিশ ওখান থেকে নিয়ে গেছে, আমাদেরকে দুজনকে নিয়ে গেছে থানাতে নিয়ে যাওয়ার পর তো যে মেম্বারটা ছিল, এই মেম্বারটা আমি এতটুকু দেখছি, আমার হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। তখন আমি সিএনজিতে বসা ছিলাম। তখন মেম্বারটা দেখছি যে পুলিশের হাতে কিছু টাকা দিছে। আমি এতটুকু ফলো করছি। তো আপনাকে যে পুলিশে নিচ্ছে তখন পর্যন্ত এই মেয়েটার মা মানে ঝুমুরের মা মামলা করেনি বা কোনো কিছু করেনি? এটা কি মেম্বাররাই এনে দিয়েছে? মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল আকলিমা। সরি, ঝুমুর তো আপনার গার্লফ্রেন্ড। হ্যাঁ, ঝুমুর হচ্ছে আমার। এই মেয়েটার পরিবার থেকে তখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি, এটা বেসিক্যালি এলাকার চেয়ারম্যান মেম্বাররা করতেছে। ওকে, তারপর হচ্ছে থানাতে আসার পর আমাকে পুলিশ। মেয়েটাকে কোথায় নিল? মেয়েটাকেও নিয়েছে আপনার সঙ্গে? মেয়েটা আমার সাথে ছিল, আমার হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল, আমি চেয়ারে বসা ছিলাম আর মেয়েটা দাঁড়িয়ে ছিল। তো আমাকে বলতেছে যে আমি জানি না যে মেম্বার ওই পুলিশকে কি বলছে, আমি আর অত কিছু শুনি নাই। তারপর পুলিশটা আমাকে বলতেছে যে আমাকে একটা বিশ্রী ভাষায় একটা গালি দিছে। গালি দেওয়ার পর বলতেছে যে তুই এটা করছস, এখন বুঝবি জেলে গেলে কতদিনে দিন কাটে। তো আমি বললাম আপনি যা বলতেছেন আমি তো এর কোনো কিছু করি নাই, আপনি কেন শুধু আমাকে দোষী করতেছেন? দোষী? তুই দোষ না করলো তোর এখন দোষ হবে, তুই কেন মেয়েটাকে নিয়ে আসলি? তো আমি বললাম মেয়ে তো বলছে যে আমি ওকে নিয়ে আসিনি, ও তো ইচ্ছাকৃতভাবে আসছে আমার সাথে, আমি তো ওকে নিয়ে আসি নাই। আচ্ছা ঠিক আছে, এখন বুঝবো। পরে মেয়েটাকে বলতেছে যে এখানে ও তোমারে জোর করে নিয়ে আসে, আমার সামনেই বলতেছে যে ও তোমারে জোর করে নিয়ে আসছে, ও তোমারে জোর করে দর্শন করছে, তুমি এটা এখানে বলবা। মেয়েটা না, আমি এই কথা কেন বলবো? ও তো আমাকে জোর করে নিয়ে আসে না, আর তো আমাকে কোনো কিছু করে না, আমি কেন ওর নামে শুধু মিথ্যা কথা বলবো? তারপর মেয়েটাকে ভয় দেখানো হয়েছে, অনেক ভয় দেখানো হয়েছে। তো যে কোনোভাবে হোক মেয়েটাকে ওরা পুলিশে ম্যানেজ করে ফেলছে আর কি। তো মেয়েটা আমার বিরুদ্ধে, মেয়েটা এখনও বলছে যে আমি সাক্ষী দেই নাই, ওরা নিজে যা কিছু করছে নিজেই করছে। তারপর যাই হোক, মেয়েটাকে আমার তো স্বীকারোক্তি পাই নাই, তো আমার তখন কারাগারে পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পর মেয়েটারও পাঠানোর পর পরের দিন মেয়েটারে নাকি শুনছি যে ওই দিনকেই মেয়েটারে মেডিকেল করানোর জন্য নিয়ে গেছিলো। তো যে কোনো একটা কারণে মেয়েটাকে মেডিকেল করাতে পারে নাই। তো পরবর্তীতে আমার মামলাটা হয়েছে, তখন ধর্ষণ মামলা হয়ে গেছে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality.
Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি RJ কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। ওকে, পরবর্তীতে যখন মেয়েটাকে মেডিকেল করাতে নিছে, তো মেডিকেল করাইছে, মেডিকেল রিপোর্টটা আমার পক্ষে আসছে। পক্ষে বলতে মেডিকেলে কোনো কিছু আসে নাই, মানে মেয়েটার রেপ হয়নি? দোষিতা এটা কোনো কিছু মেডিকেলে আসে নাই। তো মেডিকেল সায়েন্স তখন বলছে, মেডিকেলের ডাক্তাররা বলছে যে মেয়েটার তখন বয়স 17 থেকে 18 এরকম হবে আর কি। আর ওকে যে চার্জশিটটা দেওয়া হয়েছিল, চার্জশিটে মামলার এফআইআরে কিন্তু মেয়ের বয়সটা 14 বছর দেওয়া হয়েছিল। এই কারণে মামলাটা আমার এত হার্ড হয়েছে আর কি। আচ্ছা, মামলাটা কে করেছে? মামলার বাদী হয়েছে কে? মামলার বাদী হয়েছে যেই মেম্বার আমার আটকাইছে উনি হয়েছে প্রায় ওনার 4-5 জন গার্জিয়ান দিয়া মামলাটার বাদী হয়েছে আর কি। আচ্ছা, মানে উনি লোক ম্যানেজ করছে আর কি, কিভাবে কি করছে সেটা জানি। তারপর আমি জেলখানায় আসার পর আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তো পরিচয় হওয়ার পর ছিল আপনার যে সুনামগঞ্জ সদর থানার ছাত্রলীগের যে কোনো একটা পোস্টে ছিল আর কি, আমি নামটা আর বলবো না। তো ওনার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আমার। হয়ে যাওয়ার পর ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার সব ঘটনা শুনছে উনি। শোনার পর বলতেছে দেখো, তোমার যে মামলাটা এটার জামিন হতে একটু লেট হবে, কারণ এখন তো 3 মাস 13 দিন ছাড়া নাকি চার্জশিট বের হয় না। চার্জশিট যদি বের না হয়, তোমার মামলাটা এখন ম্যাজিস্ট্রেট করে, চার্জশিট বের হলে তোমার মামলা জজে যাবে, তারপর জজে বিবেচনা করে দেখবে যে তোমার কি হয়। তারপর সবাই বলতেছে যে তোকে তো রিমান্ডও রাখতে পারে, কারণ তুই যখন এই মামলায় ফাঁসছস। আমি বললাম যে আমি অপরাধ করি না, কেন আমাকে রিমান্ড রাখবে? তারপর আমি তো মেয়ে তো টেকমেন্ট দিয়েছেই যে আমার কোনো দোষ নেই। তো যাই হোক, খুব মনে পড়তো ঝুমুরের কথা মাঝে মাঝে। আমি যতটাই দিনই ছিলাম জেলখানার মধ্যে, এমন কোনো দিন নাই যে আমার ঝুমুরের কথা মনে পড়ে নাই, ওর কথা মনে করে যে আমি এক ফোঁটা চোখের পানি ফেলি নাই জেলখানার মধ্যে। আমার বিশেষ করে আমার মার জন্য আমার এতটুকু কষ্ট লাগতো না। আমি যা বলার সব সত্য কথাই বলতেছি। আমার মার জন্য আমার এতটুকু কষ্ট লাগতো না, ঝুমুরের জন্য আমার যতটুকু কষ্ট লাগতো। তার মধ্যে আমি এখানে একটা কথা রেখে গেছি, যখন আমি মেয়েটা নিয়ে যাই তখন তো আমার ঝুমুরের সাথে কন্ট্যাক্ট ছিল। তো আমি ভাবলাম যে এখান থেকে আমি এখন কতদিন থাকতে হয় সেটা তো আর আমি জানি না। তো ঝুমুর আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর আমি ওরে বলতেছি যে দেখ, আমি তো মেয়ে নিয়ে চলে যাইতেছি, তোর সাথে তো আমি আর সম্পর্ক রাখতে পারবো না, আমি তো বিয়ে করে ফেলতেছি। মানে এরকম একটা স্টেটমেন্ট দিছি ঝুমুরের আর কি, যেন একটু ভয় পায় আর কি। তারপর ও বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। তারপর আমি গেছি। তারপর যাওয়ার পর ওখানে ওই মাঝে মাঝে কল দিত ঝুমুর, ওর ফোন আমি ধরতাম না, রিসিভ করতাম না। আমি ওর বলতাম যে তুমি আমার ফোন দিও না, ফোন দিলে উল্টাপাল্টা গালাগালি করে দিতাম। তারপর আমি তো ওখানে আটকা পড়ে গেছি। তারপর তোর ঝুমুর আমাকে কল দিছে হয়তো আমার নাম্বারে, কিন্তু আমার নাম্বারটা তো সুইচ অফ ছিল, তখন তোর যোগাযোগ হয় নাই। প্রায় 13টা মাস তোর সাথে আর কোনো যোগাযোগ হয় নাই আমার। তো যাই হোক, আমার হাজিরা পড়ছে, প্রথম ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা পড়ছে। আমার দুলাভাই আমাকে আইসা বলছে যে তোর তো কোনো কিছু মেডিকেলের তো কোনো কিছু আসে নাই, তোর তো জামিন হয়ে যেতে পারে। তো আমাকে সবাই খালি বাইরে থেকে শুধু আশ্বাস দিত যে তোর তো অপরাধ না, তোর তো জামিন হয়ে যেতে পারে। তো আমি বললাম, যখন আর এই কথা বলতো আমার খুব ভালো লাগতো, তখন আমি বাইরে বের হব। তো এর মধ্যে আবার শুনছি যে মেয়েটা নাকি বের হয়ে গেছে, আকলিমা বের হয়ে গেছে, ওর আম্মু আইসা ওরে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর তো আমি কোর্টে গেছি। কোর্টে যাওয়ার পর সেদিন আর জামিন হয়নি আমার। আমি চলে আসছি, আসার পর আইসা খাওয়া দাওয়া না করেই আমি শুয়ে কান্না করতেছি শুধু। আর শুধু কখন যে বাইরে বের হবো আমার শুধু সেটাই মনে পড়তেছে। তো যাই হোক, সারা রাত কান্নাকাটি করছি। আমি জেলখানায় যতটা 13টা মাস ছিলাম, 13টা মাসের মধ্যে আমার মনে হয় না যে আমি রাতে 1 ঘন্টা ভালো করে ঘুমাইছি। তারপর ওখান থেকে মামলাটা 3 মাস হয়েছে, চার্জশিট বের হয়েছে। চার্জশিট বের হওয়ার পর দেখেছে মামলাটা অনেক হার্ড। চার্জশিট তো পুলিশ নিজের মতো করে লিখছে, চার্জশিটটা অনেক হার্ড হয়েছে। তো এই মামলা তো এখানে জামিন হবে না। তো আমার ছোটো ভাই বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার একটা পরিচিত উকিল আছে, তো ওর দিয়ে আমি মামলাটা হাইকোর্ট পাঠাই। তারপর আমার ছোটো ভাই মামলাটা হাইকোর্ট পাঠাইলো। হাইকোর্ট পাঠানোর পর তখন আমার 3 মাস, প্রায় 3.5 মাস হয়ে গেছে। তো হাইকোর্ট পাঠানোর পর 6 মাস মামলাটা হাইকোর্ট ফালায় রাখছে। যে উকিলে মামলাটা নিছে, ওই উকিলে
মামলাটা দুর্নীতি করছে আর কি আমার সাথে। বলতেছে আজকে উঠে নাই, ফাইল উঠে নাই, কালকে উঠে নাই, হ্যান ত্যান, সামনের মাসে উঠবে, এরকম মানে তারিখ শুধু দিতে আছে, কিন্তু আমার নথিপত্র সব কই যেন হাওয়া করে ফেলছে। আমার মামলা উঠেই নাই। তারপর জামিন হয় নাই, 6 মাস 7 মাস পড়া ছিল হাইকোর্টে মামলা। তারপর আমি একটা সময় দোলাভাইকে বলছি যে দোলাভাই আমার মামলাটা হাইকোর্টে নিয়ে আসেন, আমার তো ওখানে জামিন হবে না, আমার তো কাস্টডি ওভার হয়ে গেছে, তখন আমি প্রায় 9 মাস হয়ে গেছে। তখন আমি বলতেছি এই মামলা তো এতদিন জেল খাটতে হয় না, 6 মাসই তো না, আমার তো কাস্টডি ওভার হয়ে গেছে, আমার তো এখানে মামলা উঠলেই তো জজ আমাকে জামিন দিয়ে দিবে। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে, মামলা আনাইতেছে হাইকোর্ট থেকে। তারপর নথিপত্র সব কিছু আনা হয়েছে হাইকোর্ট থেকে। আনার পর আসছে এখানে, আসার পর আমার তারিখ পড়ছে, তারিখ পড়ার পর আমাকে এখান থেকে 13 মাস তখন ওভার হয়ে গেছে। তো আমার কাস্টডি দেখা জজ আমাকে জামিন দিয়ে দিছে। জামিন দেওয়ার পর আমি বের হয়েছি। বের হওয়ার পর ফুপির বাড়িতে ছিলাম প্রায় মাসখানিক। তো মাসখানিক ফুপির বাড়িতে থাকার পর আমি দুলাভাইয়ের এখানে চলে গেছি। তো ওইখানেও মাসখানিক ছিলাম। থাকার পর আমি আবার চলে আসি, ঢাকায় ব্যাক করি জানুয়ারির লাস্টে, ফেব্রুয়ারির দিকে ঢাকায় ব্যাক করি। তো এখানে খালার বাসায় উঠি। ওঠার পর আমি এর মধ্যে আর ঝুমুরের সাথে আমার কোনো যোগাযোগ হয় না। ওই যে জেলখানা যাওয়ার আগে যে যোগাযোগ হয়েছে, তারপর আর ঝুমুরের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। মেয়েটা কোথায় গেল যে মেয়েটাকে নিয়ে আসলেন? সেই মেয়েটা বাড়িতে চলে গেছে। মামলা তখন চলতেছে? হ্যাঁ, মামলা আমার তখন চলতেছে। তো আমার ফেব্রুয়ারির 1 তারিখ আমি এবার এসএসসি পরীক্ষা দিতে আমার রেজিস্ট্রেশন করা হয়েছিল। ফেব্রুয়ারির 1 তারিখ আমার মামলা হাজিরা ছিল, 2 তারিখে তো পরীক্ষা ছিল। তো আমি পরীক্ষা দিতে পারি নাই হাজিরার জন্য। তো যাই হোক, তো আমি ওখান থেকে চলে আসি। তো ঝুমুরের বাসার সামনে আমি প্রত্যেক দিন যাইতাম। এখান থেকে উত্তরা 10 নম্বর সেক্টর থেকে আমি আবদুল্লাপুর কোটবাড়ি যেতাম প্রত্যেক দিন বিকেলবেলা ঝুমুর এক নজর দেখার জন্য। কিন্তু ততদিনে সে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ 1.5 বছর 2 বছর যদি একটা মানুষের সাথে যোগাযোগ না থাকে, সে মানুষটা আসলে টোটালি চেঞ্জ হতেই পারে। তো আমি প্রত্যেক দিন যাইতাম ওর শুধু একটা নজর দেখার জন্য, কিন্তু ওরে দেখতে পারতাম না। তো আমার ও এলাকাতে কিছু ফ্রেন্ড ছিল, তো ওদের কাছে জিজ্ঞাসা করতাম যে ও কি এখানে আছে, বল হ্যাঁ আছে। তো ওর সাথে দেখা হইতো না, প্রায় সময় আমি যাইতাম। কিন্তু এখনও মাঝে মাঝে আমি যাই ঝুমুরের সাথে দেখা করার জন্য, কিন্তু ওর সাথে আমি দেখা করতে পারি না। কিন্তু যেভাবে ওর নাম্বারটা আমি ম্যানেজ করছি, ম্যানেজ করার পর ওরে আমি ফোন দিছি। আমার বয়স শুনলেই ফোনটা কাইটা দেয় ঝুমুর। ঝুমুর কারণ আপনি মামলা খাটছেন, আপনি জেলে ছিলেন, এটাও জানে না? এটা ঝুমুর জানে না, আজ অব্দি জানে না। তো আমার বয়সটা শুনলেই ফোনটা কেটে দেয়। ওই ভাবছে যে মেয়েটাকে আমি নিয়ে গেছি ওই মেয়েটাকে আমি বিয়ে করে ফেলছি। আচ্ছা, তো আপনার মামলা থেকে আপনাকে জামিন করেছে কে? জামিন করছে আমার দোলাভাই। কত টাকা লেগেছে জামিন করতে, উকিল ফিটি সব কিছু দিয়ে? আমার সব প্রায় 2,80,000 টাকা মতো গেছে সব। আপনি কেন এই গল্পটা আজকে সিক্রেটসে বলতে আসলেন? আমি গল্পটা এখানে বলতে আসছি এতটুকু যে আমি মেয়েটাকে র্যাপ না করেও, দর্শন না করে কেন আজকে আমি সমাজের চোখে অপরাধী, দর্শনকারী। আজকে আমি এই বিষয়টার জন্য আমি আজকে আমার বাবা মার কাছে যেতে পারি না। ফ্যামিলির থেকে বাইরে বাবা আমাকে অ্যাভয়েড করে, শুধু বাবা মা না, সবাই আমাকে অ্যাভয়েড করে শুধু এই জিনিসটার জন্য যে তুই জেল খাইতে আসছস, একটা মেয়েকে দর্শন করে আসছস, তুই তো সমাজে চলতে পারবি না, মানে এরকম কথা বলে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি শুধু আমার এতটুকুই জানার প্রয়োজন যে আমি মেয়েটাকে দর্শন না করো কেন আজকে আমি সমাজের চোখে অপরাধী, কেন দর্শনকারী। এর পিছনে শুধু একটা মানুষের জন্যই আজকে আমার এই পরিণতি জীবনের। কে সে হচ্ছে শাওন। শুধু আপনার বন্ধু? হ্যাঁ। না, নিজের জন্য আপনি নিজেই দায়ী। বন্ধু তো আপনার কাছ থেকে সাহায্য চাইতেই পারে, কিন্তু সেই সাহায্য মানে যে একটা সুইসাইডাল স্টেপ নিতে হবে, এটা তো নিশ্চয়ই না। 1 2 নম্বর হলো আপনিও দায়ী না, আপনার পরিবার দায়ী। আপনার পরিবার আপনাকে উপযুক্তভাবে বড় করতে পারেনি। যদি পারতো তাহলে আপনি পরিবার ছেড়ে এসে এই ক্যান্টিনে কাজ করতেন না। আপনি আজকে যে গল্পটা এখানে বললেন, এটা খুবই শিক্ষামূলক একটা গল্প, কিন্তু একই সাথে এটাও বলতে চাই আপনার নিজের জীবনটা তো ধ্বংস হয়ে গেছে। আপনি এই বয়সে একটা রেপ মামলার আসামি এবং 13 মাস জেলে আছেন, জেল করে বের হয়েছেন, আবারও জেলে যেতে হবে টুডে অর টুমরো। কারণ এটা পুলিশবাদী কেস হয়েছে, পুলিশ নিজে করেছে, সরকারবাদী। হ্যাঁ, সরকারবাদী কেস।
আমি জানি না যে বিচারে আমার মামলার রায় কী হবে, কারণ পরবর্তীতে আমার কী হবে সেটা আমি জানি না। আপনি যে কথাগুলো এখানে বললেন সেটা সত্য না মিথ্যা সেটা আমরা প্রমাণ করার জন্য এপিসোডটা করিনি। আমরা সত্য মিথ্যা নিরূপণ করার জন্য কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেটার উপরেই আমরা চরম আস্থা রাখছি। জি। কিন্তু আপনার বলার রাইট আছে, সেই জায়গাটা থেকে আমরা আপনার কথা শুনেছি যাতে করে মানুষ সচেতন হয়। আপনি এখানে সত্য বলেছেন না মিথ্যা বলেছেন সেটা কোর্টই নির্ধারণ করবে, কারণ মামলা যেহেতু হয়েছে। কিন্তু আপনার মতো করে ভুল যাতে কেউ না করে সেটার জন্যই আমাদের এই সিক্রেটস। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি তারপর আমাদের এখানে এসছেন, গল্পটা বললেন, আপনার লাইফে কত বড় ঘটনা ঘটে গেছে। তবে এটা ঠিক, সৃষ্টিকর্তা যত বড় শাস্তি আমাদেরকে দেন না কেন, একটা সময় অবশ্যই আমরা যদি সঠিক পথে থাকি তিনি আমাদেরকে খুব বেশি ভালোবেসে বড় উপহার দেন। তো আমি আপনার জন্য দোয়া করব যাতে করে আপনি একটা কথা আছে যে সকল বড় বড় খারাপের মধ্যে অনেক বড় বড় ভালো লুকিয়ে থাকে। হয়তো এই খারাপের মধ্য দিয়ে জীবনে অনেক বড় একটা কিছু, হয়তো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এই আশা নিয়ে, এই পজিটিভ চিন্তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, শুধু এতটুকুই বলার আছে। আর প্রিয় শ্রোতা এবং দর্শক, একটা কথাই বলতে চাই যে সন্তানকে আসলে মানুষ করাটা একটা বিশাল বড় দায়িত্ব, এবং সেখানে আসলে বাবা মার অনেক সময় অনেক কিছু করার থাকে না, কিন্তু সন্তানও অনেক সময় বুঝতে হয় যে আমি আসলে এই যে পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, পরিবার বিচ্ছিন্ন হওয়াটা আমার ভাগ্যে আসলে ভালো কিছু দেয় না। সামান্য বাবা মা শাসন করলে, রাগারাগি করলে, পরিবার থেকে বের হয়ে গিয়ে এই যে ক্যান্টিনে কাজ করা, হোটেলে কাজ করা, হ্যাঁ, এবং এই সিদ্ধান্তগুলো নেওয়া, এটা যে নিজের পায়ে নিজে কুড়াল দেয়া, এটা অনেক অল্প বয়সেই বুঝেছে আমাদের আজকের অতিথি। এটা অনেকের জীবনেই ঘটে। সুতরাং এমন কাজ কোনোভাবেই করবেন না, বাবা মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হবেন না। এরপরে জীবনে যা ঘটবে সেটা ভালো কিছু নয়, এটা নিশ্চিতভাবেই বলা যায়। সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও কথা হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.